আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ অ্যাডভান্স স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আলোচনা করব আপনার ইস্টার্ন লুব্রিক্যান্ট নিয়ে, এবং পাশাপাশি চেষ্টা করব অন্যান্য কোম্পানি নিয়ে একটা আপনাদের সামগ্রিক একটা ধারণা দেওয়ার জন্য। তো ইস্টার্ন লুব্রিক্যান্টে আমার একটা সাধারণ একটা চার্ট আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। চার্টটা মূলত আমি অনেক আগে তৈরি করছিলাম। যে আমি দেখছিলাম যে ইস্টার্ন উইকেটের লাস্ট 2024-এ যদি আমি দেখি, 24-11 জুন তার লোয়েস্ট ছিল 1312 টাকা। তারপরে আপনার তারপরে লোয়েস্ট যদি আমি দেখি 2024-এর 29 অক্টোবর, সেই দিন ছিল 1329 টাকা। এবং 2025-এর জানুয়ারি 14-15 তারিখের দিকে বা জানুয়ারি মাসের দিকে কিন্তু 1278। তার মানে এটা হচ্ছে তার লোয়েস্ট পয়েন্ট, এর নিচে স্টাম লুব্রিক্যান্ট আমরা বিগত কয়েক বছরে আমরা দেখি নাই। এখন চার্টটা যেটা বলতেছে, চার্ট আমি যদি এই জায়গা থেকে পয়েন্ট আউট করার চেষ্টা করি, আর এগুলা যেহেতু আম, নিচে ছিল, 1300 টাকার নিচে ছিল, সেহেতু এই জায়গা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমি একটা ড্র করার চেষ্টা করলাম। ড্র করে দেখা গেল যে মার্কেটটা তখন ছিল এই অবস্থাতে, 1200, 1500, 1600, রেঞ্জের এইরকম আপ ডাউন ছিল। আর এই জায়গায় যদি আমি দেখি, এই জায়গায় স্পষ্ট একটা জিনিস যে মার্কেটটা বারবার উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু 1650-এর আশেপাশে এসে মার্কেট একটু নিচে চলে যায়। যেমন এই জায়গায় একটু উপরে ওঠার চেষ্টা করছে, বাট সেলারদের চাপ একটা ছিল, সেই চাপের জন্য বা ম্যানিপুলেটিংও বলতে পারেন। যাই হোক, বাইরেটা একটু উঠার চেষ্টা করছিল, বাট এই যাতে নিচে দিয়ে চলে আসে, এবং আস্তে আস্তে শেষ সর্বনিম্ন 1450-এর কাছাকাছি চলে আসে। এবং এই জায়গা থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে পূর্বের রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়, আবার এই যে একটা সাপোর্ট নেয়। দেখতে পাচ্ছেন যে এই সাপোর্টটা, সে কিন্তু দুইবার সাপোর্টটা নিচ্ছে, ঠিক আছে। নেওয়ার পরে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। এই ক্যান্ডেলটা যদি দেখেন আপনি, এই ক্যান্ডেলটা কিন্তু হোল্ডেড ক্যান্ডেল ছিল। তারপরে দিনেও কিন্তু মোটামুটি এটা ভালো, 3%, 3.5%। তারপরে এই জায়গায় কিন্তু আবার হুচটকে মার্কেট তারপরে উপরের দিকে যায়। সো আমার যেটা একটা ধারণা ছিল সেটা হচ্ছে মার্কেট, হ্যাঁ, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, ভালো লেভেলের একটা রেজিস্ট্যান্স আছে। মার্কেট 2104 টাকা আজকে বর্তমানে যে পজিশনে আছে, এই পজিশনে ভালো লেভেলের একটা রেজিস্ট্যান্স আছে। কিসের জন্য আছে যদি দেখেন, এই জায়গায় দেখা যাচ্ছে যে মার্কেটে এই জায়গায় সাপোর্ট ছিল, এই জায়গায় মার্কেটে এটা সাপোর্ট হিসেবে কাজ করছে, আবার এই জায়গায় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো এটা একটা মেজর একটা মোটামুটি মেজর একটা রেজিস্ট্যান্স লেভেল। বাট আশা করি মার্কেট এটা ব্রেক করে ফেলবে, ব্রেক করে সে নিয়ার অ্যাবাউট আপনাদেরকে 2429 এরকম লেভেলে একটা যাওয়ার সম্ভাবনা আছে। এখন মার্কেট এই জায়গা থেকে কিছুটা সময় টাইম কারেকশন নেওয়ার চেষ্টা করবে বা নিতে পারে, বা এটাকে ব্রেক করে ফেলে উপরে উঠে যেতে পারে। এবং কখন উঠবে সেটা বলা যাচ্ছে না। কখন উঠবে সেটা বলা যাচ্ছে না, বাট ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। এটা কিসের জন্য উপরে উঠবে, তার যদি আমি ফার্স্ট কোয়ার্টারটা দেখি, ফার্স্ট কোয়ার্টারে কিন্তু তার পূর্বের বছরের চেয়েও কিন্তু সে আর্নিংসটা বেশি আসছে। সেকেন্ড কোয়ার্টারে আর্নিংসটা কম আসছে, আর থার্ড কোয়ার্টারে সে আর্নিংসটা বেশি করছে। সো ওভারঅল আমি তিনটা কোয়ার্টারের মধ্যে দুইটা কোয়ার্টারে আর্নিংসটা বেশ ভালো পরিমাণে আর্নিংস আসতেছে, একটা কোয়ার্টারে কম আসছে। সবকিছু বাদ দিয়ে দিলেও আমি মোটামুটি একটা সেফ জোন হিসাবে মনে করি। আর এটাতে এন্ট্রি নেওয়ার পারফেক্ট টাইম ছিল এই লেভেলটাতে, 1600, 1700 লেভেলে।
বাট পারফেক্ট লেভেল আমরা যদি খুঁজি, পারফেক্ট লেভেলে কিন্তু এন্ট্রি নেওয়াটা বেশ ডিফিকাল্ট। সো বুদ্ধিমানের কাজ হয় যখন মার্কেট সাপোর্ট লেভেলে থাকে তখন কিনে ফেলাম। আরেকটা আমি বলি, বিবিপিএল, এটাও আমি আপনাদেরকে দিছিলাম আজকে থেকে 2 মাস, 2 মাস হবে এরকম, 2-3 মাস আগে আপনাদের সাথে এটা শেয়ার করছিলাম যে বিপিপিএল অনেক নিচে গেছিল, ঠিক আছে, প্রায় 10 টাকার নিচে চলে গেছিল, 9 টাকা, 9.5 টাকা এরকম লেভেলে ছিল। আহ, এখন বিপিপিএল এই জায়গা থেকে তো অ্যাগ্রেসিভলি উপরের দিকে উঠছে, এখান থেকে তো বিপিপিএল অ্যাগ্রেসিভলি উপরের দিকে উঠছে, তাই না? তো এই সুযোগে খুব কম মানুষ আছে যারা বাই করতে পারছে, বা বাই করলেও তারা আহ, আমার মনে হয় না স্যাটিসফাইড ছিল। অল্প কিছু মানুষ বাই করতে পারছে, কারণ এই প্রতিদিন সকালে উঠেই দেখা যেত যে প্রতিদিন সকালে উঠে দেখা যেত যে এটা হল্টেড। এখন এই যে চাপা শক্তি, মানে একটা শেয়ারের দীর্ঘদিন ধরে নির্যাতিত, বা দীর্ঘদিন ধরে সে নিচের দিকে আসতেছে, সো এরকম লেভেলে কেউ সাপোর্ট দেয় নাই, বা আহ, নিচের দিকে নামিয়ে আনা হয়েছে, কিন্তু এক এক ধরনের গ্রুপ আছে যারা এগুলো কালেকশন করছে, কালেকশন করে রাখছে। পরবর্তীতে যখন মার্কেটে কিন্তু তার ইপিএস যদি আমি বলি, ইপিএস কিন্তু ধারাবাহিকভাবে না বাড়লেও লাস্ট যেই কটা ইপিএস আছে, লাস্ট যেই কটা ইপিএস আছে আমি যদি দেখি, লাস্ট যেই কটা ইপিএস আছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সো যখন মানুষ দেখলো যে হ্যাঁ, এই কোম্পানিটা গত বছর আর্নিংস ছিল -13 পয়সা, সেই জায়গায় সেই বছর আর্নিংস 66 পয়সা করছে, শেয়ারটার দাম কত? 10 টাকা, 12 টাকা, 13 টাকা, এইরকম রেঞ্জে। তখন মানুষ আস্তে আস্তে কিনে 15 টাকার কাছাকাছি নিল। এখন 15 টাকা যাওয়ার পরে দেখা গেল যে থার্ড কোয়ার্টারে কত টাকা আর্নিংস করছে? 87 পয়সা। আর এইবার থার্ড কোয়ার্টারে আর্নিংস করছে 1.43 পয়সা। সো তার আর্নিংস বেশি, সে এই লেভেলে তো থাকার কথা না। এই কোম্পানিটা যদি আগামীতেও যদি 1 টাকার উপরে পার কোয়ার্টার ইপিএস আর্ন করতে পারে, দেন এই স্টকটা তো 30 টাকা উপরে থাকার কথা, ঠিক না? এখন আমি ডেইলি চার্ট না দেখে আপনাদেরকে মান্থলি চার্ট দেখাবো। মান্থলি চার্টে আমাদের শেয়ারের অবস্থা কোন পর্যায়ে আছে। মান্থলি চার্টে দেখে আমি এই জায়গায় কিন্তু আমি যে সাপোর্ট লেভেলটা দিছি, সাপোর্ট লেভেল কিন্তু অত্যন্ত কার্যকরী একটা সাপোর্ট লেভেল। তারপরে যদি আপনার রেজিস্ট্যান্স দেখেন, বিগত আহ, 1 বছরের রেজিস্ট্যান্সটা কিন্তু এই লেভেলটা ছিল 15 টাকা, 16 টাকা, 90 পয়সা বা 17 টাকা লেভেলে। সো মার্কেট যখন উপরের দিকে যেত তখন এই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে সাপোর্টে ফিরে আসতো, আবার উপরে যাওয়ার চেষ্টা করতো, আবার সাপোর্টে চলে আসতো, দীর্ঘ 1 বছর, ঠিক আছে। আর এই 1 বছরে কোম্পানির ভিতরে কি হয়েছে? কোম্পানির ভিতরে তার পজিটিভ ক্যাশ ফ্লো আসা শুরু করছে, যেটা একটা অবশ্যই পজিটিভ দিক। এখন জুলাই মাসে লাস্ট যে মাসটা গেল, বা এই যে মাসটা যাচ্ছে, এই মাসে কিন্তু এই কোম্পানির বেশি একটা প্রাইজের কিন্তু আসে না। এখন যদি লাস্ট কোয়ার্টারে এসে যদি সে ইপিএসটা পজিটিভ রাখতে পারে, এবং বি ক্যাটাগরির একটা স্টক যদি এ ক্যাটাগরিতে চলে যায়, তখন কিন্তু সে ভালো একটা সম্ভাবনা রাখে যে আমার যে আহ, ব্যক্তিগত যে বিশ্বাস সেটা হচ্ছে যে মার্কেট নিয়ার অ্যাবাউট 29 টাকা লেভেলে যাবে। কারণ এর আগে সে 29 টাকা লেভেলের সাপোর্ট লেভেল ছিল, এবং মার্কেটের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে মার্কেটটা এইরকম কিছুটা হবে, এইরকম, ঠিক আছে। দেন হয়তো বা এই জায়গা থেকে একটু কারেকশন নিবে, নেওয়ার পরে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করবে, ঠিক আছে।
সো আপাতত আমি বিশ্বাস করি যে এটা 29 টাকা, 25 টাকা, 29 টাকা এই লেভেল পর্যন্ত যাবে যদি মার্কেটের ইপিএস সবকিছু ঠিকঠাক থাকে। উম, তারপরে ডেস্কো ডেস্কো ভালো পারফরমেন্স করতেছে। ভালো পারফরমেন্স বলতে তার বিগত বছরের ইপিএস এর তুলনায় এই বছরের ইপিএসটা ভালো আসতেছে। তারপরে আপনার ডোরিন পাওয়ার, হ্যাঁ, পাওয়ার গ্রিডটা এই স্টকটার কথা বলি। এই স্টকটা যদি আপনি বিগত বছরগুলো দেখেন, তার নর্মাল প্রাইস ছিল 40 টাকা, একবারে লোয়েস্ট প্রাইস ছিল 40 টাকা, এবং হাইয়েস্ট যদি আমি দেখার চেষ্টা করি, হাইয়েস্ট 80 টাকা পর্যন্ত কাজ করে। তার মানে মোটামুটি এইটার মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন থাকতো। আবার 2013 সালের দিকে এইটা 31 টাকা, 32 টাকা এই লেভেলে আসে। সো এই যে লেভেলটা আছে, এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট লেভেল। কারণ 2014তেও, 2015তেও এই জায়গা থেকে সাপোর্ট নিছে, 2025-এ বা 2024-এ এই জায়গা থেকে সাপোর্ট নিছে। এটা মেজর একটা সাপোর্ট। বর্তমানে যে অবস্থা আছে, এই অবস্থায় মার্কেটটা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে যে যে একটা রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করতে হবে। ব্রেক করলে সে উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে। এখন তার যদি আমি ইপিএস এ দিয়ে থাকি, সবকিছুর পরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আহ, কোম্পানির আর্থিক অবস্থা। চার্ট ইম্পর্টেন্ট। চার্ট ইম্পর্টেন্ট হচ্ছে এর জন্য যে আপনি একটা কোম্পানির চলমান অবস্থায় কোন প্রাইসে কিনতেছেন। এখন একটা কোম্পানি 50 থেকে 100 টাকা এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে। এখন আপনার যখন 50 টাকায় কিনতেছেন, তখন কোম্পানি আর্থিক অবস্থা কি, আর যখন 100 টাকায় কিনতেছেন কোম্পানির আর্থিক অবস্থা কি? যদি উভয় সময় কোম্পানি আর্থিক অবস্থা একই থাকে, তখন আপনাকে 50 টাকায় কিনা উত্তম। এটা একটা সাধারণ জিনিস, বাট এই সাধারণ জিনিসটা আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। এখন কোম্পানির এই যে পর্যায়ে ছিল বা 27 টাকা লেভেলে যখন ছিল, তখন কোম্পানি আর্থিক অবস্থা কি ছিল? তার ফার্স্ট কোয়ার্টার পজিটিভ ছিল, সেকেন্ড কোয়ার্টার পজিটিভ ছিল। যদিও সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা কমে যায়, যেটা একটা নেগেটিভ সাইন ছিল অবশ্যই। থার্ড কোয়ার্টারে সে নেগেটিভ থেকে পজিটিভে আসছে, এটা একটা বেশ পজিটিভ সাইন। সো থার্ড কোয়ার্টার পজিটিভ থাকায়, এবং কোম্পানিটি জেড ক্যাটাগরি, কারণ 2025-এ সে নেগেটিভ করছে, 2024-এ নেগেটিভ, 2023-এ নেগেটিভ। তার নেগেটিভ আর্নিং এর জন্য সে ডিভিডেন্ড দিতে পারে নাই, যার জন্য জেড ক্যাটাগরিতে লিস্টেড হয়। এখন যেহেতু পজিটিভ আছে, তার এস্টিমেটেড ইপিএস দাঁড়াচ্ছে বর্তমান রেকর্ড অনুযায়ী 8 টাকার কিছু উপরে। সো দ্যাটস মিন 8 টাকা যদি সে আর্নিংস করতে পারে, তার ডিভিডেন্ড দেওয়ার হিস্ট্রিটা কীরকম? 15 থেকে 20% তার যখন ভালো পরিমাণে প্রফিট হয়। এবং প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে যে ডিভিডেন্ড দেওয়ার জন্য, ঠিক আছে, প্রফিট হলে ডিভিডেন্ড দেওয়ার জন্য চেষ্টা করে। সো অবভিয়াসলি যদি ফোর্থ কোয়ার্টার ভালো থাকে, যদি পজিটিভ থাকে, তারা ডিভিডেন্ড একটা ডিক্লেয়ার করবে। এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কি হয়ে যাবে, জেড ক্যাটাগরিটা এ ক্যাটাগরিতে রূপান্তর হয়ে যাবে। সো একটা স্বাভাবিক জিনিস যে যখন জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে একটা স্টক যাচ্ছে, বা এই জাতীয় অনেকগুলো স্টকই যাবে, জেড ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে যাবে, জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে যাবে, অনেকগুলা ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে অনেকগুলো 4-5টা স্টক আছে যেগুলা জেড ক্যাটাগরিতে এ ক্যাটাগরিতে যাবে, বা বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে যাবে। এতে কি হবে? এতে এতদিন যারা মনে করেন ইন্স্যুরেন্স বা ব্যাংক বিভিন্ন শেয়ার নিয়ে যারা খেলাধুলা করার চেষ্টা করছে বা দৌড়াদৌড়ি করার চেষ্টা করছে, তারা এই জায়গায় অনেকে চলে আসবে। আর এই জায়গায় টোটাল শেয়ার কত? এই জায়গায় 4.5 কোটি টাকা, 4.5 কোটি। তারপরে ডোরিন পাওয়ার আপনাদের বলছি, এই জায়গায় 3 কোটি। বিপিপিএল কত আছে? বিপিপিএল একটু বেশি, 10 কোটি। 10 কোটি হলো এটা প্রাইস যেহেতু কম,
সো এই জায়গায় যদি একটা পোর্শন চলে আসে, একটা অ্যামাউন্ট চলে আসে, তখন এই জায়গার স্টকগুলোর প্রাইসগুলা তার যে গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করে ফেলবে। ঠিক আছে, অ্যাটলিস্ট এইটুকু পাওয়া যাবে, গ্যাপ পূরণ করতে পারবে, যে তার যে পূর্বের যে লোয়েস্ট প্রাইস ছিল সেই লোয়েস্ট প্রাইসে যাবে। অর্থাৎ লোয়েস্ট প্রাইসে যাওয়ার পরে দেখা যাবে যে যেহেতু অনেকটা ইনফ্লুয়েন্স চলে আসছে, মানুষ এটা আরো কিনবে আরো বিক্রি করবে। সো যখন এটাতে ফ্লো চলে আসবে, সে ওই যে বর্তমানে যে রেজিস্ট্যান্স লেভেল আছে ওই রকম রেজিস্ট্যান্স লেভেলগুলো ব্রেক করে আরো প্রফিট দেওয়ার সম্ভাবনা তৈরি করবে। সো আমি এই সেক্টরটা সম্পর্কে বেশ আশাবাদী, বিকজ এই সেক্টর তো আসলে শেষ হবার না। মানে এমন না যে এই সেক্টরটাকে বাদ দিয়ে দিলে গভর্নমেন্ট চলতে পারবে বা সবাই সবাই ভালো একটা অবস্থায় থাকবে। ঠিক আছে, যদি ওভারঅল ফিউল সেক্টর দেখেন, ফিউল সেক্টর এখনো মুভিং অ্যাভারেজের নিচে আছে, বাট যখন এটা উপরের দিকে উঠে যাবে দেন আপনার ভালো একটা মুভমেন্ট দেখতে পারবেন। আরও 10% আমি আশা করি এভরি স্টকে আপনার গেইন দিবে, অ্যাটলিস্ট 10%। 10%-এর উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি এই সেক্টরটা নিয়ে খুব বেশি আশাবাদী। আরেকটা জিনিস দেখাবো যে ব্যাংকিং সেক্টরের আমরা কি করি বা কি করা উচিত। ব্র্যাক ব্যাংকে দেখবেন আহ, 2025-এ এটার ভালো একটা প্রাইস মুভমেন্ট হয় এবং এক সময় প্রায় 90 টাকার কাছাকাছি চলে যায়, এবং সেই জায়গা থেকে শোনা যাচ্ছিল যে এটা 100 টাকা যাবে, 100 টাকার উপরে যাবে। ঠিক আছে, একটা আর কি মানে বড় ধরনের মুভমেন্ট চলে আসছিল ব্র্যাক ব্যাংকের ভিতরে, আর তার ফাইন্যান্সিয়াল ডাটা আহ, সবসময় পজিটিভ ছিল। সো এই হিসাবে আর কি এটা কিনা যায়, যখন যখন কিনবেন তখনই কিনা যায়। বাট কিনে আপনি এই আশা করতে পারবেন না যে বিক্রি করে দেবো বা 1 মাসের মধ্যে প্রফিট ডাবল, কারণ এটা সম্ভব না। আপনি 60 টাকা দিয়ে কিনবেন আর মনে মনে ভাববেন যে 120 টাকা গেলেই বিক্রি করে দিব 2 মাসের ভিতরে। ইটস নট পসিবল। আপনি যদি ধরে রাখতে পারেন আপনি এখনো কিনতে পারেন, বাট একজন ট্রেডার যদি হন আমি বলবো একটু ওয়েট করা ভালো, কারণ এমএসসিডির নিচে চলে আসতেছে। আর আহ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি দেখেন অন্য ব্যাংকগুলো দেখেন, এই যে আমি ডাচ বাংলা ব্যাংক, এটা কিন্তু একসময় 100 টাকা লেভেলে ছিল, 100 টাকা 120 টাকা লেভেলে ছিল। আহ, যদি আমি 2021-এর কথা বলি সে 100 টাকার কাছাকাছি যায়, এবং গিয়ে 2025-এ 2025-এ সে সর্বনিম্ন পর্যায়ে ছিল। 2025-এ 36 টাকা 35 টাকা 36 টাকা লেভেলে চলে আসে। এবং এই জায়গায় আমি আহ, কয়েকটা লাইন তৈরি করছি। 2টা লাইন হচ্ছে সবুজ, 2টা লাইন হচ্ছে রেড। এটা আজকের না, অনেক আগের, প্রায় 6-7 মাস আগের। তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আর কি আমি আবার এটা বাইর করলাম। এই যে কবেকার এটা 2025-এর নভেম্বর, 2026-এর মার্চ, অর্থাৎ লাস্ট আমি মার্চ মাসে এটা ওপেন করছিলাম, এরপরে আর এটা ওপেন করি নাই। তো এই জায়গায় সবুজ লাইনটার মিনস হচ্ছে যে এই জায়গায় আসলে আপনি স্টকটাকে বাই করতে পারবেন না, হিউজ পরিমাণে বাই করেন আপনি। আর এই যে 38 টাকা 70 পয়সা এই লেভেলে যদি আসে বাই করা যায়, বাই করলে আপনি এই জায়গায় প্রফিট করার সম্ভাবনা আছে। এই জায়গায় প্রফিট করার সম্ভাবনা আছে। আর এই জায়গায় রেড লাইন এটা হচ্ছে 42 টাকা 50 80 পয়সা। আর সেকেন্ড সেল জোন হচ্ছে 47 টাকা। এটা আমার আর কি লাইন ড্র করা ছিল, বলছিলাম যে আপাতত এইটুকুই থাক। দেন যদি অবশ্যই এটা পজিটিভ সম্ভাবনা আছে, বাট এই স্টকটা যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 25% ক্যাশ এবং 5% স্টক, তখন এটার প্রাইস ছিল 40 টাকা। দ্যাটস মিন আপনি এটা যদি 40 টাকায় তখন কিনতেন, আর তারপরে আপনি 5% স্টক এবং 25% ক্যাশ, দ্যাটস মিন আপনি
অ্যারাউন্ড অ্যারাউন্ড 10% ডিভিডেন্ড পেয়ে যাচ্ছেন আপনার, মানে 1,000 যদি 1,000 টাকা ইনভেস্ট করেন, আপনি 100 টাকার ডিভিডেন্ডই পাচ্ছেন। তার মানে আপনি 40 টাকা যদি শেয়ার কিনেন, এটা আপনার ডিভিডেন্ড পাওয়ার পরে দাঁড়াবে 36 টাকা। সো এটা ছিল আর কি বেস্ট একটা টাইম, আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। তখন কি হলো, ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পর ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। এখন ডিভিডেন্ড দেওয়ার পরও স্টকটা 50 টাকা টাচ করে, 50 টাকার উপরে যায়, 52 টাকা পর্যন্ত যায়। সো একটা কথা চিন্তা করেন যে 40 টাকা দিয়ে কিনছেন, 40 টাকা দিয়ে কেনার পরে 4 টাকা ডিভিডেন্ড আসছে, মানে 10% ডিভিডেন্ড আসছে। 10% বলতে স্টকের 5%, আপনি যদি 5% সেল করেন তাহলে আপনি আহ, একটা শেয়ার কিনলে, একটা শেয়ার বিক্রি করলে আপনি একটা শেয়ারের 5% বিক্রি করলে আপনি পাবেন 2 টাকার মতো। আর ক্যাশ হচ্ছে 25%, ঠিক আছে? 25%-এ আপনার চলে আসে 2.5 টাকা। সো এই হিসাবে আপনি 4 টাকা 4.5 টাকার মতো ডিভিডেন্ড পাচ্ছেন। আবার এই জায়গায় 10 টাকার মতো ডিভিডেন্ড ক্যাপিটাল গেইন পাচ্ছেন। সো সব মিলে আপনার 30%-এর উপরে আপনার 30%-এর উপরে আপনার প্রফিট থাকে। এখন বিষয় হচ্ছে যে এই স্টকটা কি এই মুহূর্তে সেল করে দেওয়া উচিত বা হোল্ড করা উচিত? দেখেন, ওভারঅল ব্যাংক সেক্টরের কথা যদি আমি বলি, ওভারঅল ব্যাংক সেক্টর মোটামুটি একটা আহ, ভালো মোমেন্টামে, ভালো একটা পজিটিভনেস দেখাইছে আমার কাছে যেটুকু মনে হয়। এবং তার এই জায়গায় দেখা যাচ্ছে যে অনেকগুলা ব্যাংক নেগেটিভ হয়েছে, বা ইন্ডেক্সটা বেশি একটা উপরে উঠে নাই। কিসের জন্য? আহ, যেমন আপনার ব্র্যাক ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংকে যদি আমি দেখি, ব্র্যাক ব্যাংক নিচের দিকে আসতেছে। সো ব্র্যাক ব্যাংক নিচের দিকে আসতেছে, এখন বাকি সবাই যদি উপরের দিকে যায়, তখন এই শক্তিটা আসলে সেরকম কাজ করে না। ব্যাংক সেক্টর আমার কাছে মনে হয় অনেকটা উপরে উঠে গেছে বা অনেকটা প্রফিট দিছে। আহ, এখন যারা প্রফিট, ওই রকম প্রফিট জেনারেট করে নাই, তারা হয়তো বা কিছুটা গেম প্লে করবে। সো ওভারঅল ব্যাংক সেক্টর আমি বলবো যে ব্যাংক সেক্টর এখান থেকে নিচে নামবে না, এই জায়গাতে হোল্ড করবে। তার পজিশন যেটা আছে বর্তমানে, সেই পজিশন হোল্ড করবে। সর্বনিম্ন যদি নামে, বর্তমানে আছে 15.54 ইন্ডেক্স পয়েন্ট ব্যাংক সেক্টরের, সর্বনিম্ন যদি আসে 14 কাছাকাছি আসবে, এর চেয়ে নিচে আসবে না। কারণ এখানে বেশ কয়েকটা ভালো ব্যাংক আছে এবং ব্র্যাক ব্যাংকের দামও ওই রকম হতাশাজনক ভাবে পড়বে না, ঠিক আছে? আহ, তো আশা করি ব্যাংক সেক্টর মোটামুটি একটা রোল প্লে করবে, মানে বেশি পজিটিভও না বেশি নেগেটিভও না। বাট যারা লং টার্ম হোল্ড করতেছেন বা বিগিনার যারা আছেন, তারা অবশ্যই ব্যাংক সেক্টরে ইনভেস্ট করে ইনভেস্টমেন্টটা শিখতে পারেন এবং লং টার্মে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর ফুয়েল সেক্টরের যে ব্যাপারটা, ফুয়েল সেক্টর হচ্ছে অনেকদিন যাবৎ সে নিচের দিকে ছিল, অবহেলিত একটা স্টক ইন্ডেক্স। সেই হিসাবে এটা ভালো একটা মুভমেন্টামে আসার সম্ভাবনা আছে। আর ইন্স্যুরেন্স সেক্টর তো পর্যাপ্ত পরিমাণে উপরের দিকে উঠছে। এখন ইন্স্যুরেন্স সেক্টরে ঢোকা মানে আপনি এটার পরিচয় দিবেন যে আপনি অতিমাত্রা একজন লোভী ব্যক্তি, এবং আহ, এখান থেকে আসলে বেশি গেইন গেইন করাটা বেশ টাফ হয়ে যাবে আপনার জন্য। দেখেন, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আমি মান্থলি চার্ট দেওয়া তো তার জন্য বেশি বড় করে দেখাচ্ছে। আহ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এটা কিন্তু আস্তে আস্তে অনেক উপরে উঠছিল। এখন এই জায়গা থেকে নিচের দিকে আসছে, আসার পরে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখন যেটা হচ্ছে ডাবল টপ যদি এটা তৈরি করে ফেলে, দেন এটা সম্ভাবনা আছে আবার নিচের দিকে চলে আসবে 60 টাকা লেভেলের দিকে। সো এই জন্য বলতেছি যে ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটু দূরে থাকা ভালো। আর মিউচুয়াল ফান্ড অনেকটা মিউচুয়াল, অনেকটাই
ম্যাচিউর হয়ে গেছে, বা এই জায়গা থেকে আরো কিছু প্রফিট জেনারেট করার সম্ভাবনা আছে মিউচুয়াল ফান্ড থেকে। আহ, দেখেন এই জায়গায় আমি কি দিছিলাম, আহ, বলছিলাম যে এই জায়গায় ওকে, এই জায়গায় দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডটা এই জায়গায় সাপোর্ট নিছে, দেন এই জায়গায় আবার সাপোর্ট নিছে। সো আমার যে ধারণাটা ছিল, মার্কেট যেহেতু ব্রেক করে ফেলছে, সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে, এখন উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে ঠিকই, এই জায়গা থেকে উপরের দিকে উঠবে ঠিকই, বাট তার সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করবে 6.4। এখন 6.4টা যখন ব্রেক করছে, দেখেন ইন্ডেক্সটা কি পরিমাণে উপরে গেছে। সো এটাই হয় সাধারণত যে যখন কোনো একটা মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলে, যখন কোনো একটা মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলে তখন এটা উপরের দিকে যাওয়াটা তার জন্য সহজ হয়ে যায়, এবং সেটাই করতেছে মিউচুয়াল ফান্ডের সাথে। বাট আমার কাছে মনে হয় এই জায়গায় এসে একটু সাবধান হওয়া উচিত, কারণ মার্কেটে মানি মেক করাটা যতটা সহজ, তার চেয়ে সহজ মানি লুজ করা। সো মানি লুজ করাটা আমার কাছে মনে হয় না বেশ আইডিয়াল। প্রফিট জেনারেট হলে, প্রফিট একটা মাত্রায় আসার পরে প্রফিটটা টেক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যদি বলি, এটা আমার ফেভারিট একটা স্টকের মধ্যে। এটা আমার অনেকগুলা অনেক আশা যে এটা স্টকটা অনেক উপরের দিকে উঠবে, বাট আমি নিজেও জানি যে এটা বাস্তবসম্মত না। বাস্তবসম্মত বাস্তবসম্মত বলতে আপনার মোটামুটি এই লেভেলটাতে যাওয়ার সম্ভাবনা আছে, 30 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি এই পর্যন্ত আমি আশা করবো, এরপরে যদি যায় তো ভালো, না গেলেও সমস্যা নেই। সো 30 পর্যন্ত যদি যায়, দ্যাটস এনাফ ফর মি। তারপরে এই যে গোল্ডেন কি নাম, সিএমএসএফ, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। সো এই স্টকটা একটা লেভেলে ছিল, এটা প্রায় সময় 6 টাকা, 6 টাকা 40, 6 টাকা, 6 টাকা 40 এই লেভেল পর্যন্ত থাকতো। তো এই লেভেল পর্যন্ত থাকতো, এখন এইটা ব্রেক করার পরে মার্কেটে এইটার মোটামুটি ভালো একটা লেভেলে রেট বাড়ছে, প্রায় 2 টাকা 1 টাকার মতো বৃদ্ধি পাইছে। সো এটা একটা পজিটিভ সাইন। তার নেট অ্যাসেট ভ্যালু দেখেন, নেট অ্যাসেট ভ্যালু কিন্তু বেশি আছে, 10 টাকা, 10 টাকা 37 পয়সা। সো এই হিসাবে কিন্তু আমি আশা করতে পারি যে স্টকটা 10 টাকা লেভেল যাবে, অ্যাটলিস্ট তার যে নেট অ্যাসেট ভ্যালু আছে সেই নেট অ্যাসেট ভ্যালুটাকে টাচ করবে, এবং এটাকে যদি টাচ করতে পারে দ্যাটস ইজ এনাফ ফর মি। মার্কেটে ভালোই লেনদেন হচ্ছে, ভালো পরিমাণে লেনদেন হচ্ছে। এটাকে ব্রেক করতে পারলে আমার মনে হয় এটা 10 টাকা লেভেলে আশা করি যাবে, 10 টাকা লেভেলে আশা করি যাবে। এটাও দেখা যাচ্ছে যে ওই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের মতো, যদি 10 টাকা ব্রেক করতে পারে, বা 11 টাকার উপরে উঠতে পারে, দেন এই জায়গায় আমি আরো আশা করতে পারি যে 16 টাকা 17 টাকা পর্যন্ত যাবে। বাট অত বেশি আশা করা আসলে মার্কেটে ভালো না। মার্কেটে হচ্ছে আপনার টিকে থাকতে হবে, এই টিকে থাকাটাই হচ্ছে আপনার প্রাইম গোল হওয়া উচিত। এখন টিকে থাকতে পারলে আপনি পরবর্তীতে আপনি অনেক অপরচুনিটি পাবেন, যেমন ডাচ বাংলা ব্যাংক আপনাকে আহ, অনেক অপেক্ষার পরে, বা আপনি যদি একটু বুদ্ধিমান হন, ডাইরেক্ট এন্ট্রি না নিয়ে অল্প সময় এন্ট্রি নিয়ে আপনি 25-30% গেইন করতে পারতেন। আপনি ব্র্যাক ব্যাংক, এগুলোতে আপনি লং টাইম ওয়েট করলেও আপনার
ইয়ারলি 25-30% গেইন সম্ভব। সো স্টকের অভাব নাই যেটা থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন বর্তমান মার্কেট অনুযায়ী। সো একটু সাবধানতা হতে হবে, আর একটু অ্যাভয়েড করতে হবে যে ডেইলি ডেইলি চার্ট অবজার্ভ করা আসলে আমার মনে হয় না ঠিক। যেমন এখন দেখতে পাচ্ছেন আপনি বেক্সিমকো বেক্সিমকো আজকে হিউজ একটা গেইন দিচ্ছে, হয়তো বা আগামীকালকেও দিবে, বাট আমার কাছে মনে হয় না আগামীকালকেও সে এই পরিমাণ ধরে রাখতে পারবে। কত বায়ার? 15 লক্ষ বায়ার এখন বসে আছে। এটা কোনো কিছুই না, 15 লক্ষ বায়ার কোনো অ্যামাউন্টই না। ঠিক আছে, যে পরিমাণে স্টক আছে, যে পরিমাণে পাবলিকের কাছে স্টক আছে, আহ, খেলাধুলা হবে এই জায়গা থেকে। বেক্সিমকো হয়তো বা 25 টাকা যাবে, 26 টাকা যাবে। 26 টাকা যাওয়ার পরে কি হবে? এটা আবার নিচের দিকে আসবে, আবার 20 টাকায় আসবে। 20 টাকা আসার পরে 22 টাকায় যাবে, 22 টাকা থেকে আবার নিচের দিকে 18 টাকায় নামবে। এটা তিতা চাল। ঠিক আছে, তিতা চাল হচ্ছে যে আহ, একটু বাড়বে, বেশি কমবে, একটু বাড়বে, বেশি কমবে। যেটাকে বলা হয় লোয়ার হাই, লোয়ার লো। সো এই মডেলে মনে হয় এটা চলে যাবে। ওকে, ওকে, ওকে। দেন জিবি পাওয়ারটা বাড়া আমার কাছে মনে হয়, আমার কাছে পজিটিভ, কারণ আমরা যেহেতু ফুয়েল সেক্টরে বেশি ফোকাসড। ফুয়েল সেক্টরে বেশি ফোকাসড বলতে ফুয়েল সেক্টর নিয়ে বেশি আশাবাদী। সো সেই হিসাবে জিবি পাওয়ার যদি বাড়ে, জিবি পাওয়ারের আপনি দেখেন ফাইন্যান্সিয়ালি কিন্তু এই স্টকটা কোনো স্ট্রেংথই নাই, বা এটা যে তার ক্যাটাগরি চেঞ্জ করবে সেই রকম কোনো সাইনই নাই, বাট এটা ট্রেড হচ্ছে এবং এটা মার্কেট প্রাইস বৃদ্ধি পাচ্ছে। সো মার্কেটে এরকম হবে, তো অনেকগুলো জেড ক্যাটাগরি আপনার ভালো করবে বা বি ক্যাটাগরি ভালো করবে। এটা এক গ্রুপ আছে আপনাদেরকে, আপনারা জানেন, তারা আপনাদেরকে ইনফরমেশন দেয়। বাট জিবি পাওয়ারে যদি কেউ এন্ট্রি নিতে চায়, আমি বলবো যে 8 টাকা 10 পয়সা এই লেভেলটাই বেস্ট। কারণ আপনি দেখেন আমার এটা আগে থেকে ড্র করা, এখন যে আজকে বাড়ছে এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তা না। এটা আমার আগে থেকে ড্র করা। এইটা হচ্ছে তার মেজর একটা সাপোর্ট লেভেল। মেজর একটা সাপোর্ট লেভেল 2024-এ যদি দেখেন, 24 থেকে যদি দেখে আসেন, এই জায়গায় কিন্তু সে সাপোর্ট নিছে এবং আজকের দিনেও সেই জায়গায় একটা মেজর সাপোর্টের কাজ করতেছে। কেউ যদি 8 টাকা 10 পয়সায় যদি কিনে, সে ইজিলি এই জায়গায় 9 টাকায় সেল করতে পারে। এখন আজকের দিনে হয়তো বা আহ, কেউ আসছে এসে বলছে ঠিক আছে চলো এটাকে হোল্ডেড করি, কারণ হোল্ডেড করতে তো এটা বেশি কিছু লাগে না। ঠিক আছে, হোল্ডেড করছে, বাট আমার কাছে মনে হয় এই জায়গায় এসে আপনাদেরকে একটু রেস্ট নেওয়া উচিত যাদের কাছে আছে, বা হোল্ড করতে পারেন। ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত অর্থ, আপনার সিদ্ধান্ত। কারণ এটা যে উপরের দিকে যাবে না এটাও আমি বলবো না, কারণ উপরের দিকে যাওয়ার এটা সম্ভাবনা আছে। এখন যদি এটা ব্রেক করতে পারে, ব্রেক করে, সাধারণত ব্রেক এইভাবে হয় না, সাধারণত ব্রেক টানা টানা বাড়ে না, একটু আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, একটু আস্তে আস্তে ব্রেকটা করে, বাট এটা একবারে বেড়ে যাচ্ছে। সো যদি দৌড় শুরু করে, আমার মনে হয় যে কি দেওয়া আছে জিবি পাওয়ার দৌড় চড়বে। চার্ট কি বলছে? সাপোর্ট লেভেল, তারা বলতেছে সাপোর্ট লেভেল 4, 8 টাকা 40 পয়সা থেকে 8 টাকা 8.28 বাংলে 8.10, 7.90 টেস্টের সম্ভাবনা। যদি ভাঙে, সাপোর্ট লেভেল যদি ভেঙে যায় তাহলে 8 টাকা 10 পয়সা, আমি আপনাদেরকে যেটা বললাম যে 8 টাকা 10 পয়সা হচ্ছে তার মেজর সাপোর্ট। এই জায়গায় এসে যে কেউ কিনতে পারে। ঠিক আছে, চোখ বন্ধ করে এইটাতে ইনভেস্ট করতে পারেন, দেখবেন 1 মাসের ভিতরে আপনার 10% গেইন হচ্ছে। এখন 1 মাসে যদি আপনি 10% গেইন করেন, বছরে আপনার কত পার্সেন্ট গেইন হয়? এটার মাল্টিপ্লাই
যদি করেন আপনি দেখবেন 200-300% মতো হয়ে যাবে। সো এটা খুব ভালো একটা আইডিয়া। রেজিস্ট্যান্স লেভেল বলতেছে 9 টাকা 10 থেকে 9 টাকা 50। আর হ্যাঁ ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল এটাই। এটা কেবল টেকনিক্যাল সম্ভাবনা, মার্কেটে সেন্টিমেন্ট বদলালে সেট আপ দ্রুত পাল্টে যেতে পারে। তারা বলতেছে এটা টেকনিক্যাল সেট আপ, মার্কেটে যে কোনো সময় তার সেট আপ চেঞ্জ করতে পারে। আসলেও তো তাই। রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে, বাট তারপরে বায়ার আছে, ভালো কথা। আপনার যদি প্রফিটে থাকেন, আমি বলবো যে আপনি এটা প্রফিট বুকিং করে ফেলেন। প্রফিট বুকিং করে শান্তি থাকেন। এটা ভালো জিনিস এজন্য যে আমি আপনাদেরকে বলছি তো যে আহ, আমার স্টকগুলো মূলত বর্তমানে যেটা আছে এটা হচ্ছে ফিউল সেক্টর বেসড। সো ফিউল সেক্টর বেসের জন্য এটা অবশ্যই ভালো, ভালো নিউজ। আর আমার এন্ট্রি কিন্তু আজকের না, প্রায় 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে ফিউল সেক্টরে এন্ট্রি নেওয়ার। এর আগে আপনার ব্যাংক সেক্টরে ছিল, ব্যাংক সেক্টর থেকে অনেকটা মুভ করছি। আহ, এখনো আছে প্রায় 10%, 20%-এর মতো। আহ, হ্যাঁ ভালো, বাড়তেছে ভালো, দেখা যাক কতটুকু যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন। আল্লাহ হাফিজ।